সুপ্রিয় দর্শক ও শ্রোতা, শুভ বিকেল। শিকড় টিভির নিয়মিত আয়োজন নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দুজন আলোচনা করব। আমি খন্দকার মাহমুদুল হক এবং আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক বোরহানুল হক সম্রাট। আজকে আমাদের আলোচ্য বিষয় ইরান ভার্সেস যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং তার শেষ অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই আলোচনা শুরুর জন্য যাচ্ছি বোরহানুল হক সম্রাটের কাছে। জনাব বোরহানুল হক সম্রাট, আমরা জানতে চাই যুদ্ধের শেষ অবস্থাটা এখন যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন, আসলে যুদ্ধটি শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি। সেই হিসেবে আজকে 25তম দিন আমরা অতিক্রম করছি যুদ্ধের। যুদ্ধ যখন শুরু হয় তখন এক ধরনের ধারণা ছিল যে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পক্ষ থেকে যে তাদের যে ক্ষমতা, তারা ভেবেছিল 4 থেকে 5 দিনের মধ্যে যুদ্ধটি শেষ হয়ে যাবে। কিন্তু দেখতে দেখতে যুদ্ধের 25তম দিন অতিক্রান্ত হচ্ছে এবং এখনও হয়তো ইরান কিছুটা দুর্বল হয়ে গেছে, কিন্তু ইরান যে ভিতরে ভিতরে আরও কত শক্তিশালী হয়ে আছে সেটি কিন্তু এখনও অজানা, অনিশ্চিত। ফলে এই যুদ্ধ আরও কতদিন চলবে সেটি আমরা বলতে পারি না। এবং আপনি যেমনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র একটু বলছে যে এই যুদ্ধ তারা শেষ করে আনতে পারবে এবং 5 দিনের একটি সময় দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, যার মধ্যে আমরা ঢুকে গেছে। আজকে একদিন পার হলো। আর তো এটা কি মনে হয় যে এই 5 দিনের বিরতি, এটা কি ট্রাম্পের এক ধরনের ব্যাকফুটে যাওয়া? এটি আসলে খুবই চমৎকার একটি প্রশ্ন, এই কারণে যে ভৌগোলিকগতভাবে যে যে দেশ যেখানে আছে তারা সেই ধরনের আলোচনা করে। যেমন আপনি যদি মুসলিম দেশগুলোর কথা চিন্তা করেন, তারা বলবে যে এটা ট্রাম্প পিছনে হটছে এবং পিছু হটার একটি রাস্তা এবং কৌশল সে খুঁজছে বলেই এখন এই 5 দিনের একটি সময় দিয়েছে। আবার যারা পশ্চিমা দেশগুলো বা ইউরোপের দেশগুলো বা আমেরিকা দেশগুলো যদি আমি বলি, তারা কিন্তু মনে করে যে না, সে আরেকটু গোছানোভাবে এবার আক্রমণটি করবে। এই 5 দিন সময় নিচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে মেরিন এবং এলিট যে সেনারা, তারা কিন্তু ইরানের চারপাশে যে কোনো একটি জায়গায় অবস্থান নেবে এবং ট্রাম্প বারবারই বলছে যে প্রয়োজনে তার সেনারা সেখানে নামতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা অপেক্ষা করে আছে স্থল যুদ্ধের জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের ভাষায় তারা মনে করে যে কঠিন একটি শায়েস্তা করার জন্যই তারা অপেক্ষায় আছে। ওকে, সো আমার যেটা মনে হচ্ছে যে ট্রাম্পের যে ভাবনাটা ছিল সেটা হচ্ছে সে ভেবেছিল যুদ্ধটা হয়তো বা 3 দিন 5 দিন বা 7 দিনের মধ্যেই সে শেষ করে ফেলতে পারে, সর্বোচ্চ 1 সপ্তাহ। বিকজ আমার মনে হয় অন্যান্য আগের যেই যুদ্ধগুলো, ইরাক বা লিবিয়া বা ভেনেজুয়েলায় যে তার রিসেন্ট অপারেশন, মনে করেছিল তারা এরকম একটা অপারেশন করে বা এরকম কিছু মিসাইল টিজাইল অ্যাটাক করেই তারা অনুষ্ঠান শুরু আগে আপনি যেমনটি বলছিলেন যে ভেনেজুয়েলা অথবা ইরাক বা অন্যান্য জায়গায় যে খুব সহজে তারা যেটি পেরেছে, কারণ ভিতরে প্রাসাদ ষড়যন্ত্র বলতে যেটি হয়েছে, যেগুলোতে তারা খুব সহজে, যেমন ভেনেজুয়েলার কথা আপনি বলছিলেন, যে ওখানে কিন্তু ভেনেজুয়েলার কোনো সৈন্য মারা যায়নি, মারা গেছে অন্য দেশের সৈন্য, একজন সৈন্য মারা যায়নি, এরকম খবর আমরা পেয়েছিলাম। তো ইরানকেও কি সম্ভবত এরকম তারা ভেবেছিল নাকি? ইরানকে তারা এভাবে ভেবেছিল এবং ইরানে তারা তাদের প্রচুর এজেন্টও সেট করেছিল। তার কিছু নজিরও আমরা পাই, যেমন তারা কিছু পিন পয়েন্ট আক্রমণ করছে এবং সেই আক্রমণে কিন্তু তাদের অনেক জাদ্রেল এবং সোলাইমান কাশিমি সহ রিসেন্টলি যেসব জেনারেল মারা গেলেন, এবং তারা কিন্তু খুবই হাই প্রোফাইল জেনারেল এবং আইআরজিসির তারা খুব এক একটা স্তম্ভ। তো এইটা তারা হয়তো বা খানিকটা সফল হয়েছে, বিশেষ করে লারিজানির মৃত্যুটা যদি আপনি বলেন। ইয়াস, মৃত্যুটা, এবং তারা মনে করেছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে, এটি তো একটা হত্যা, এটা তো মানবতার বিরুদ্ধে বিশাল অপরাধ। এবং একটি স্কুলেও যে বম্বিংটা হয়েছিল প্রথম দিকেই, 160টি তাজা প্রাণ যে হত্যা করা হলো, এটা তো তারাই সারা বিশ্বে মানবতার কথা বলে, আর তারাই এই ধরনের মানবতা বিরোধী অপরাধগুলো একের পর এক করে যাচ্ছে অবলীলাক্রমে। কিন্তু ইরানের ক্ষেত্রে তাদের সব হিসাব নিকাশ উল্টে গেছে এবং ইরান যেভাবে রেজিস্ট করছে, ইভেন একমাত্র ইরানের পাশে কিন্তু আমরা দেখছি কোনো মুসলিম দেশ কিন্তু নাই। ইরানের পাশে যদি থেকে থাকে বিহাইন্ড দ্য সিন, আমরা মনে করব
যে চায়না এবং রাশিয়ার কিছু টেকনোলজিক্যাল সাপোর্ট তারা পাচ্ছে, যার জন্য তারা ইসরায়েলে এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটিগুলোতে খুব ভালো অ্যাটাক করতে পারছে। একটা বিষয় যদি আপনি যেহেতু বলছিলেন যে ইরানের সাথে তার যে নেইবার কান্ট্রি, তাদের যে সম্পর্ক এখন দাঁড়িয়েছে, এই যে সম্পর্কটা নষ্ট হয়ে গেল উপসাগরীয় দেশগুলোর সাথে, গালফ স্টেটগুলোর সাথে, এটি কি আসলে ইরান কৌশলগত কারণে তার করার বাইরে যাওয়ার সুযোগ ছিল? কারণ এখানে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে। আপনি যদি কাতারের কথা বলেন, বাহরাইনের কথা, বাহরাইনে একটা বড় বেস তাদের। না, আসলে ইরানের এখানে করার কিছু ছিল না, কারণ প্রথম থেকেই দেশগুলো, ইরান তো বারেই বলেছে তারা এইসব মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে তারা ডাইরেক্টলি কোনো অ্যাটাক করবে না, কিন্তু যেহেতু দেশগুলো যে দেশগুলোতে ঘাঁটি আছে এবং তারা তাদের ঘাঁটি ব্যবহার করে তার ল্যান্ডে অ্যাটাক করার সুযোগ করে দিচ্ছে, শুধু পাল্টা হিসেবে ওই ঘাঁটিগুলোকেই তারা টার্গেট করেছে এবং ওখানেই তারা মূলত অ্যাটাকটা সীমাবদ্ধ রেখেছে। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা দেখেছি যে দুবাই বিমানবন্দরেও আক্রমণ হয়েছে, বা কুয়েতের বিমানবন্দরে। এটা হতে পারে যে অনেক সময় যে মিসাইলের নিশানা ভুল মানে লক্ষ্যচ্যুত হয়েছে, এই কারণে এটা হতে পারে, কিন্তু তারা বারে বলছে যে আমরা শুধু ঘাঁটিগুলোকেই টার্গেট করেছি, আমরা সাধারণ জনগণ আমাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু নয়। আরেকটা ভয় ছিল যে তাদেরকেও নিবৃত রাখা, যে তোমরা যত দ্রুত সম্ভব এই ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতির থেকে সরে আসো। কিন্তু আমাদের নিজেদের ঐক্যের অভাব হোক আর যে আমেরিকা এই মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী নীতির কারণেই হোক, হয়তোবা সৌদি আরব, কাতার, আরব আমিরাত এরা পিছিয়ে আসতে পারে না। আমি একটি তথ্য আপনার সাথে শেয়ার করতে চাই, যেখানে আমরা দেখছি যে রয়টার্স তারা একটি প্রতিবেদন করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দেন যে একটি শান্তি চুক্তির মধ্যে দিয়ে আমরা যাব, ঠিক তার আগে সেখানকার বড় বড় ব্যবসায়ী তারা $50 কোটি বাজি ধরেছিল যে এই যুদ্ধটি আপাতত কিছুদিনের জন্য থেমে যাবে, এবং তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন যে ইরানের সাথে তারা আলোচনা শুরু করেছেন এবং 5 দিনের একটি বিরতিতে যাচ্ছে। এটি রয়টার্স করে, এপির পরে আমরা যদি দেখি যে বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তারা এই নিউজটি করেছে। ফলে এই যে তেলের বাজারকে একবার ভোলাটাইল করা, একবার সুস্থির নিয়ে আসা, এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে এরপরে 13 থেকে 15% তেলের দাম কমে গেছে শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায়। তো এখানে কিন্তু বাজির খেলাও চলছে কিনা কেউ জানে না। It's a kind of game also. It's a international and also there is a lot of people are involved here. And আরেকটা জিনিস হচ্ছে যে এইটার কিন্তু ডাইরেক্টলি আজকে আমরা কানাডায় বসে কথা বলছি, কিন্তু আমরাও কিন্তু এফেক্টেড, সিরিয়াসলি এফেক্টেড, বিকজ আমরা যদি দেখি 28শে ফেব্রুয়ারি থেকে যে শুরু হলো, আমরা যদি জাস্ট ঈদের মার্চের 15-16 তারিখেও দেখি তেলের 14-15 তারিখেও তেলের দাম কিন্তু এত ছিল না। আমরা কিন্তু খুব কম মূল্যেই 134.9, 133.9-এ কিনতে, এখন কিন্তু আমাদের তেল কিনতে হচ্ছে 176, 178. So it's a huge pressure on our Canadian citizen and we are suffering also. বাংলাদেশের লম্বা লাইনের কথা বলবেন না? And also yes, বাংলাদেশে শুধু লম্বা লাইন না, বাংলাদেশে তো অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে এবং ওখানে মারামারি হচ্ছে। একটা পেট্রোল পাম্পে একটা কর্মচারী মারা গেল, এবং পাকিস্তান তো আরও ভয়াবহ, তারা স্কুল বন্ধ করে দিছে, তারা ওয়ার্ক ফ্রম হোম করে দিছে, তারা সবচেয়ে মজার বিষয় আমি একটু আগেই শুনছিলাম যে পাকিস্তান সুপার লিগ, The Pakistan Super League PSL যে 2026 ভার্সন, তাদের 8টা দলের খেলা ছিল 6টা ভেন্যুতে। এখন আজকে ওদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই আবার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সে বলছে 2টা স্টেডিয়ামে খেলা হবে, করাচিতে এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাওয়ার জেনারেশন করার সুযোগ থাকছে না। এবং নট অনলি দ্যাট, দে আর অর্গানাইজিং দিস ম্যাচ, হোল টুর্নামেন্ট, the gallery will be spectatorless, দর্শক শূন্য স্টেডিয়ামে তারা খেলাটা আয়োজন করবে। বিকজ যদি 30,000 দর্শক গাড়ি চালিয়ে বা যে কোনোভাবে আসে, তাহলে এটা তাদের যে বর্তমান যেই মজুদ বা যেই জ্বালানিটা আছে এটার উপর একটা চাপ ফেলবে। এই কারণে এইটা সাশ্রয়ের জন্য তারা এখন
যদিও খুবই হাস্যকর, কিন্তু তারা দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা চালানোর চিন্তা করেছে। এটা কিন্তু এই যুদ্ধের একটা সরাসরি একটা প্রতিক্রিয়া বলতে পারি, বা সরাসরি একটা এফেক্ট আমরা বলতে পারি, যে আসলে আমরা শুধু ইরান, ইসরায়েল, ইউএসএ যুদ্ধ করছে না, এই যুদ্ধের আমরা সারা বিশ্বই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে গেছে। এবং আমাদের বাংলাদেশের, আমরা তো এখন চিন্তা করছি বাংলাদেশের শ্রমবাজারও হুমকির সম্মুখীন হবে, কারণ ইতিমধ্যেই অনেকে যারা ছুটিতে এসেছিল তারা ঠিকমতো যেতে পারে নাই। ইউএই সহ দু একটা দেশ একটু স্পেশাল পারমিশন দিয়ে তাদের ভিসার মেয়াদটা বাড়িয়েছে। সৌদি আরব, যেহেতু আমি একসময় সৌদি প্রবাসী ছিলাম, আমি জানি ওদের আইন কানুনটা। সৌদি আরব অনেক কঠিন, তারা এটা এক্সটেনশন করে নাই, যার জন্য অনেকেরই ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এবং হয়তো তারা আর মধ্যে ওই দেশটায় আবার তাদেরকে যেতে হলে তাদেরকে আবার এন্ট্রি করতে হবে, নতুন ভিসা এনে নতুন জব খুঁজে তাদের যেতে হবে। মানে এই যুদ্ধের অভিঘাত কোন পর্যায়ে পৌঁছাচ্ছে আপনি বলছিলেন বলে আমার তখন মনে হলো যে একজন উবার ড্রাইভার বলছিলেন, এখানকার স্থানীয় একজন, যে এই যে তেলের মূল্য যেটি আপনি বললেন 1.70 প্লাস, এটার কারণে তার উবার করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা থেকে সে ফিরে আসছে, মানে সে হিসেব মিলাতে পারছে না। যে এক্স্যাক্টলি বিকজ আপনি তো গাড়িটা চালাবেন, রাইট? তো আপনি যেখানে আগে 10 লিটার তেল নিলে আপনার ধরেন আপনার 13 টাকা লাগতো, সেই এখন আপনার 10 লিটার তেল কিনতে গেলে $17 লাগবে। তো আপনার বেড়ে গেল $4, আপনি 13 থেকে 4 17, তা প্রায় আপনার 25% ইনক্রিজ হলো কস্টে। কিন্তু আপনার উবারের যে রেটটা, কিলোমিটার পার কিলোমিটার যে ওয়েজ, এটা তো আর বাড়ে নাই। সেটি সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অর অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, আগে যদি একটা উবার ড্রাইভার তার অ্যাকাউন্টে যেত হয়তোবা 400 টাকা, 400 টাকাই যাবে, কিন্তু এই 400 টাকার জন্য তার আগে যদি খরচ হতো 140 টাকা, এখন সেটা হয়ে যাবে প্রায় 200 টাকা, 200-র কাছাকাছি চলে যাবে, 200-র কাছাকাছি চলে। আমি আরেকটি তথ্য আপনাকে একটু শেয়ার করি, যে বাংলাদেশের যে পরিস্থিতি আপনি বলছিলেন তার সাথে একটু যোগ করতে চাই, যে এই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যারা, তারা বলছে যে তাদের পক্ষে আর বেশি দিন পেট্রোল পাম্প খোলা রাখা সম্ভব নয়, এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা একদম রেশনিং পদ্ধতিতে, যেটা মাঝখানে শুরু হয়েছিল, যেটা খুব তড়িঘড়ি করে হয়েছিল, সেটি না, এখন বাস্তবতার ভিত্তিতে এটি হবে, এবং বহু পেট্রোল পাম্প বন্ধের দিকে চলে যাচ্ছে। তার অভিঘাত কি হবে? আমরা আরেকটা জিনিস এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় আরেকটা ব্যাপার আছে। এখানে তো আপনি জানেন, যেহেতু আপনি বাংলাদেশে দীর্ঘদিন থেকেছি, ছোটবেলার থেকে আমরা পণ্য পরিবহনের কথা বলছি, পণ্য পরিবহন না, এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে এটাতে আমরা সিন্ডিকেট একটা আছেই। আমাদের কোনো ক্রাইসিস হলেই কিন্তু সিন্ডিকেটরা খুব চাঙ্গা হয়ে ওঠে, তারা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা যতদূর জানি, যেহেতু আমাদের এখনো গ্যাস খনি আছে, আমাদের গ্যাস আমরা উত্তোলন করছি, আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে গ্যাস যখন আমরা উত্তোলন করে আমরা পাইপলাইনে আসার আগে এইটার যে বাই প্রোডাক্ট হয়, তার মধ্যে কিন্তু পেট্রোল আর অকটেন থাকে। সুতরাং আমাদের কিন্তু পেট্রোল এবং অকটেনের অতটা অভাব হওয়ার কথা না। গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট ওঠে, সেটা পেট্রোল অকটেনে রূপান্তরিত, পেট্রোল অকটেন। সুতরাং আমাদের সারা বছরই কোনো আমলে কিন্তু আমাদের যেটা আমদানি করতে হয় সেটা হচ্ছে ডিজেল। সবচেয়ে বেশি আমদানি করতে হয় ডিজেল এবং সাথে এলএনজি। সো এই দুটোই তো আমাদের এলএনজির মূল সোর্স ছিল আমাদের কাতার। কিন্তু এখন তো বিগত ইন্টারিম গভর্নমেন্ট এটাকেও একটু এদিক সেদিক করে সে অন্য একটা দূরের কোম্পানির কাছ থেকে আনার চিন্তা করছিল, এবং সেটাই আনতেছে, সেটাতে কষ্টও বেশি হচ্ছে। কিন্তু এই ডিজেলটা এখন আমাদের আমি যদি ভুল না করি, ডিজেল পুরোপুরি আমদানি করতে হয়, আমদানি 100% ইম্পোর্টেড, এবং এটার সঞ্চয় আমাদের দেশে মনে হয় না। আর যদি মানে যেভাবে আমরা স্টোরেজ মজুদ, যেটা ভেসেল আমরা জানি যে কিছু অন দ্য ওয়ে আছে, তো বর্তমানে যা আছে সে থেকে 7 থেকে 10 দিনের বেশি চলার কথা না। খুবই খারাপ পরিস্থিতি। আমরা যদি আবার 5 দিনের জায়গাটাতে ফিরে আসি, যে এই 5 দিন আসলে কি হবে? ইরান কি করবে? ইরান কি বসে থাকবে? ইসরায়েল কি করবে? আমার কাছে মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। ইরান ইজ নট দ্যাট ফুলিশ। ইরানও বুঝে গেছে যে এটা দুইটা হইতে পারে, যে ওয়ান ইজ সত্যিকার অর্থেই ট্রাম্প চাচ্ছে একটু রিট্রিট বা
একটা সম্মানজনকভাবে প্রস্থান চাচ্ছে এখান থেকে, অথবা দে আর গেটিং রেডি ফর অ্যানাদার ডেভাস্টেটিং অ্যাটাক, যেটা আমার কাছে মনে হয়, যেটা আপনি বলছিলেন যে তারা বিভিন্ন স্পেশালি তুরস্ক এবং আজারবাইজান দিয়ে তাদের অ্যামিউনিশনস মুভ করছে, সোলজার মুভ করছে, তারা ওই দিক দিয়ে একটা সাগর পথে ওরা ওই দিক দিয়ে একটা অ্যাটাক করবে ওই বর্ডার দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা এয়ার স্ট্রাইকও বাড়াবে। কিন্তু ইরানও অ্যাট দ্য সেম টাইম তারাও নিজেদের প্রস্তুতি নিচ্ছে। আজকের দিনে যখন আমরা কথা বলছি, আজকের দিনে কিন্তু ইরান সেন্ট্রাল তেল আবিবে হামলা করেছে এবং বিপুল বিস্ফোরণ হয়েছে সেখানে। ইরানেও হয়েছে, ইরানের উত্তরে যে ক্ষেপণাস্ত্র তৈরির যে কারখানা, সেখানে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঠিক একইভাবে তেল আবিবেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মানে ইরান কিন্তু কোনোভাবেই থেমে নেই, এবং আজকেও উপসাগরের 3টি দেশে ইরান আক্রমণ করেছে, যেখানে মার্কিন ঘাঁটি আছে তার আশেপাশে। ইরানের পক্ষে এটি সম্ভব কেন হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে, আপনার কি বিশ্লেষণ? আসলে ইরান তো ঐতিহ্যগতভাবে বা ওদের যেই মানে পুরনো ঐতিহ্য, এটা অত্যন্ত আধুনিক বিজ্ঞান মনস্ক এবং শিক্ষিত একটি জাতি, এবং তাদের সব ধরনের সক্ষমতা আছে। এবং আমি যুদ্ধ শুরুর পরপরই আমি শুনছিলাম ওদের একটা ভিডিও ক্লিপ, এবং এটা আল জাজিরাতে ওরা বলছিল যে তাদের সক্ষমতা এই পর্যায়ে পৌঁছেছে, তারা একটা মিসাইল বানাইতে প্রতি 6 ঘন্টায় তারা একটা মিসাইল বানাতে পারে, এবং তাদের ম্যান পাওয়ার এত বেশি। এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে দে আর ডেডিকেটেড। ওই যে আমি যেটা বললাম, আপনিও আনলেন আলোচনায়, ভেনিজুয়েলা, লিবিয়া, মিশর, লিবিয়া, অন্য দেশগুলোতে যেভাবে তারা ইরাক ভেবেছিল যে আমরা ঢুকবো আর শেষ করে দিব, বিশ্বাসঘাতকতার, কিন্তু এখানে বিশ্বাসঘাতকতা হচ্ছে, কিন্তু তাদের মূল যে ফোর্স আইআরজিসি তারা খুব কমিটেড, এবং তারা তাদের দেশ রক্ষার জন্য আই থিঙ্ক তারা শেষ পর্যন্ত লড়বে। এবং এই 5 দিনের একটি আলোচনা আপনাকে আমি একটু যদি সহযোগিতা করতে চাই, যে আমরা দেখছি যে জর্ডান, তুরস্ক এবং মিশর, তারা কিন্তু এক ধরনের দুতেলি করার চেষ্টা করছে যে এই 5 দিনের যে যুদ্ধ কমে আসা, যুদ্ধ তো বন্ধ হয়নি, এখানে পাকিস্তানও রয়েছে, তারা এক ধরনের দুতেলি করার চেষ্টা করছে যে এই 5 দিন পরে যেন যুদ্ধটা আরো ব্যাপক মাত্রায় শুরুর যে সম্ভাবনা সেটি না হয়। এই বিষয়টাকে আপনি কিভাবে, এটা কি পসিবল হয়ে উঠবে? এটা দে উইল ট্রাই দেয়ার বেস্ট, আসলে কেউই তো যুদ্ধ চায় না। আমরা যদি ট্রাম্পেরই আগের টার্মটা চিন্তা করি, অনেকে আমরা প্রেইজ করেছি যে ওই টার্মটাই কিন্তু সে কোনো যুদ্ধ বিগ্রহে যায় নাই, এবং সে মোটামুটি সব জায়গায় স্ট্যাবিলিটি, একমাত্র শুধু জোর করে জেরুজালেমে ওদের রাজধানীটা এস্টাবলিশে তার প্রেজেন্স ছিল, আদারওয়াইজ ওখানে খুলেছিল। এইটা ছাড়া তেমন করে, কিন্তু এবার এসে ট্রাম্প যেন খুবই মানে খাপছাড়া তলোয়ারের মতো সে আচরণ করছে, এবং মানে কোনো কিছুই মানছে না। এই ট্যারিফ নিয়ে একটা অশান্ত করে দিল পৃথিবী, এখন ইরান অ্যাটাক করলো। আমার কাছে মনে হয় যে যুদ্ধ তো কেউ চায় না, তো যদি সিনসিয়ারলি তুরস্ক, জর্ডান বা পাকিস্তান বা যারা আছে, মিশর, এরা যদি অ্যাক্টিভলি একটা ভালো রোল প্লে করতে পারে, এবং আমি শুনছি যে এখানে রাশিয়ান যে ফরেন মিনিস্টার আলেকজান্ডার ভ্যালেরভ, তারও একটা, ইভেন চীনও বলেছে যুদ্ধ করে শেষ পর্যন্ত কিছু অর্জন হয় না, এবং সেই ফরেন মিনিস্টার অফ রাশিয়া, তারও একটা প্রচ্ছন্ন ইন্সপিরেশন আছে এই দেশগুলোকে মাঠে নামানোর জন্য, যে তোমরা ইউ ট্রাই টু রিজলভ ইন দ্য টেবল, নট ইন দ্য এয়ার অর ল্যান্ড, রাইট? ইভেন আপনি যদি দেখেন যে মানে এই উপসাগরীয় দেশগুলোর সাথে কিন্তু চীন এবং রাশিয়ার একটি ভালো সম্পর্ক আছে। তো রাশিয়া তো সেদিক দিয়ে মানে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তাদের সাথে তো চীন এবং রাশিয়া যোগাযোগ করছে। তারাও যেন যুক্তরাষ্ট্রকে, কারণ তারাই তো তাদের সঙ্গী, তারাও যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রেশার দেয়, ইসরায়েলকে না দিলেও যুক্তরাষ্ট্রকে যেন প্রেশার দেয়, কারণ তাদের ঘাঁটি তো তারা যুক্তরাষ্ট্রকে করতে দিয়েছে। ফলে সেই দিক থেকেও একটা প্রেশার আছে যেন যুদ্ধটা আর না এগোয়। হ্যাঁ, আর এখানে রাশিয়ার তো আসলে খুব বেশি রোল প্লে করার নাই, বিকজ রাশিয়া নিজেও একটু প্রেশারে, সে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত। তারপরেও আমার কাছে মনে হয় রাশিয়া ডিপ্লোম্যাটিক্যালি, অনেকে ভেবেছিল বুঝি ইরান অ্যাটাক হওয়ার পর রাশিয়া বুঝি ইরানকে সরাসরি
সাপোর্টটা দিবে বা সরাসরি যে সামরিক সহযোগিতাগুলো দেওয়া শুরু করবে, কিন্তু আনফর্চুনেটলি বা তারা খুব টেকনিক্যালি স্মার্টলি তারা ওটা না করে কোনো আরেকটা ফ্রন্ট না খুলে তারা হয়তো বা তাকে ফ্রম দ্য ব্যাক দে আর সাপোর্টিং, দে আর গিভিং দ্য টেকনোলজি সাপোর্ট অ্যান্ড এভরিথিং, বাট আই থিঙ্ক রাশিয়া খুব অ্যাক্টিভলি চাচ্ছে যে যুদ্ধটা যেন একটা বিরতিতে যায় বা একটা স্থায়ীভাবে বন্ধ হয় আর কি। হ্যাঁ, তবে এই 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 প্রসঙ্গে বলি যে এই যুদ্ধ কিন্তু রাশিয়াকে অনেক লাভবান করে দিয়েছে। একটি হিসাবে দেখা গেছে প্রতিদিন রাশিয়ার তেল বিক্রি বেড়েছে, $30 মিলিয়ন তেল বেশি বিক্রি হচ্ছে। আমরা অনুষ্ঠান তাহলে শেষ করি, শেষের দিকে আমরা অনুষ্ঠানের। ওকে, সো এখন আমরা তো কানাডার নাগরিক হিসাবে আমরা তো খুব শান্তিপ্রিয়, যদিও আমাদের কিছু ইনভলভমেন্ট আছে ইউক্রেন যুদ্ধে, কিন্তু আমরা চাই শান্তি এবং যুদ্ধটা বন্ধ হোক, হানাহানি বন্ধ হোক, এই মানবতার বিরুদ্ধে যে অপরাধ হচ্ছে এটা বন্ধ হোক, এবং বিশ্বর যে বড় বড় দেশগুলো আছে তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে, স্পেশালি ইউরোপীয় ইউনিয়ন, তারাও একটা মধ্যস্থতার ভূমিকায় ডাইরেক্টলি নামতে পারে, এবং এটার মাধ্যমে আমরা চাই এটার একটা শান্তিপূর্ণ স্থায়ী একটা যুদ্ধবিরতি যদি হয়ে যায়, যুদ্ধটা বন্ধ হয়, তাহলেই আমরা আশা করি এবং আমরা স্বস্তিতে থাকব, এবং আমাদের যেই প্রত্যেক যে দৈনন্দিন যে ব্যয় বেড়ে যাচ্ছে এই যুদ্ধের একটা এফেক্টে, আমরা সেটার থেকেও পরিত্রাণ পাবো। আমরা আশা করব যে ইউরোপিয়ান ইউনিয়ন সহ তাবৎ বিশ্ব এগিয়ে আসবে আমাদের এই বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি আছে এটা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, এবং আমরা কানাডাবাসীও চাই যুদ্ধটা বন্ধ হোক, এবং এই যুদ্ধে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এতক্ষণ আমাদের সাথে আপনারা শিকড় টিভির যে আলোচনা শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা শিকড় টিভির সঙ্গে থাকুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা সাবস্ক্রাইব করুন, বেশি করে লাইক দিন এবং শেয়ার দিন, এবং আমাদেরকে এই অনুষ্ঠানগুলো চালিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।